বেশ। তো আগের দিন আমরা রুল নাম্বার 12 অবধি পড়েছিলাম। আজকে রুল 13 থেকে কন্টিনিউ করছি। দেখা যাক 13 নম্বর রুলসটায় কি বলা হয়েছে। বলা হচ্ছে কোনো একটা সিম্পল সেন্টেন্সে, হ্যাঁ, দেখো সিম্পল সেন্টেন্স মানে সেখানে স্রেফ একটাই ভার্ব থাকবে এমনটা ভাবার কোনো প্রয়োজনীয়তা নেই। সিম্পল ভার্বে একাধিক ভার্ব থাকতে পারে। সরি, সিম্পল ভার্ব বলছি, সিম্পল সেন্টেন্সে। এখন যদি দেখা যায় কোনো একটা সিম্পল সেন্টেন্সে দুটো ভার্ব রয়েছে, তাহলে সাধারণত দ্বিতীয় ভার্বটা, প্রথম ভার্বটা আমাদের ভাবায় না। প্রথম ভার্বটা যে টেন্সে বাক্য থাকবে সে অনুযায়ী নর্মালি বসবে। প্রেজেন্ট টেন্সে থাকলে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্সে থাকলে পাস্ট টেন্সে বসবে। কিন্তু ভাবাবে আমাদের দ্বিতীয় ভার্বটা। দ্বিতীয় ভার্বটা সাধারণত আইএনজিকে নিয়ে বসে, সাধারণত আইএনজি যুক্ত হয়ে বসে। কিন্তু কখনো কখনো দ্বিতীয় ভার্বটা আবার 2+V1 এই রূপেও বসতে পারে। এবার এখন প্রশ্ন হলো যে কখন এই ব্যতিক্রমী ঘটনাটা ঘটবে, অর্থাৎ 2+V1টা কখন হবে। যদি আমাদের বাক্যটা কোনো উদ্দেশ্যকে বোঝায়, পারপোজ। উদাহরণটা লক্ষ্য করো। প্রথম বাক্য, দেখো দুটো ভার্ব আছে এখানে, স আর প্লেইং। হি স দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড। সে দেখলো বালকেরা বা বালকটি মাঠে খেলা করছে। এখন কথা হলো, সে নিশ্চয়ই খেলা দেখার উদ্দেশ্য নিয়ে মাঠে যায়নি। ঘটনাটা এমন ভাবো, সে যাচ্ছিল রাস্তা দিয়ে, পাশে দেখতে পেলো ছেলেটা মাঠে খেলা করছে, ব্যাস এতটাই। খেলা দেখাটা কিন্তু তার উদ্দেশ্য ছিল না। কিন্তু দ্বিতীয় বাক্যটা লক্ষ্য করো, হি ওয়েন্ট আর টু রিড, দুটো ভাব ইউজ করা হয়েছে। হি ওয়েন্ট টু লাইব্রেরি, সে লাইব্রেরিতে গেছিল, টু রিড সাম বুকস, কিছু বই পড়ার জন্য। তার মানে সে যখন বাড়ি থেকে বেরোচ্ছে তখনই কিন্তু তার একটা উদ্দেশ্য ফিক্সড হয়ে গেছে, কি আমি লাইব্রেরিতে পৌঁছাবো এবং সেখানে গিয়ে বই পড়বো। সে একটা পার্টিকুলার পারপোজ বা উদ্দেশ্য নিয়ে যাচ্ছে। তার জন্য তখন কিন্তু হি ওয়েন্ট টু লাইব্রেরি রিডিং সাম বুকস এটা হলো না, পাল্টে কি হলো, টু রিড সাম বুক। তাহলে যখন কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কাজটা হবে এবং বাক্যটা সিম্পল সেন্টেন্স হবে এবং ওই বাক্যে দুবার ভার্ব ব্যবহার হবে, তখন দ্বিতীয় ভার্বটা ইনফিনিটিভ রূপে বসবে যদি উদ্দেশ্য হয়। আর না হলে দ্বিতীয় ভার্বটা আইএনজি যুক্ত হয়ে বসবে। ঠিক আছে, পরীক্ষায় ড্যাশ কিন্তু আমাকে দ্বিতীয় ভার্বের জায়গাটা দিয়ে দেবে, এটা যেন মাথায় থাকে। আগের দিন আমি দেখিয়েছিলাম যে ড্যাশ দিয়ে কি হবে, অপশন দিয়ে থাকছে। ঠিক আছে, এবার রুল নাম্বার 14 আসা যাক। দেখো প্রথম কথা হচ্ছে এই টু বি এবং হ্যাভিং, এই দুটো শব্দ যদি তোমরা দেখতে পাও একটা বাক্যে, তাহলে জেনে রাখবে এদের পর সব সময় ভার্বের 3 নম্বর ফর্ম ইউজ হবে। কেন? কারণ টু বি বসে কোথায়, প্যাসিভ ভয়েসে। আর আমাদের নিয়ম কি, প্যাসিভ ভয়েসে অলওয়েজ ভার্বের 3 নম্বর ফর্ম বসতেই হবে। আবার যদি তাকিয়ে দেখি হ্যাভিংটা কি, হ্যাভিংটি হ্যাভিংটি ওটা নয়, দাঁড়াও আমার অ্যারোটা ভুল জায়গায় দেওয়া হলো। হ্যাভিংটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল। আমরা সিম্পল সেন্টেন্সের নিয়ম শিখিয়েছিলাম, সেখানে দেখিয়েছিলাম হ্যাভিং দিয়ে হয় সিম্পল সেন্টেন্স। এখন হ্যাভিং যেহেতু পারফেক্ট পার্টিসিপেল, এবং আমরা কি জানি টেন্সের নিয়মে পারফেক্ট টেন্সে সবসময় V3 বসে। তাহলে আবারও সেই জায়গায় ক্লিয়ার হয়ে গেল, যেহেতু এটা পারফেক্ট টেন্স হ্যাভিং, তাই কিন্তু দেখো এখানে বসেছে V3 রোল। তাহলে পুরো বাক্যটা কি বলা হচ্ছে, প্যাসিভ ভয়েসে মূল ভার্বের আগে টু বি বা হ্যাভিং মানে পারফেক্ট পার্টিসিপেল থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হয় বা V3 হয়। যেমন করে বোঝালাম সেটা বুঝে নাও, তোমাদের অত কিচ্ছু বুঝতে হবে না, শুধু মাথায় রাখো টু বি এবং হ্যাভিং থাকলে সেই বাক্যে ভার্বের 3 নম্বর রূপটা বসবে। ঠিক আছে, উদাহরণে দেখো, আ স্কুল ইজ গোয়িং টু বি, তাহলে টু বি পেয়েছি মানে অবশ্যই এরপরে V3 বসবে। এস্টাবলিশটা আমাদের V3, এস্টাবলিশ, এস্টাবলিশড, এস্টাবলিশড। ওকে, দ্বিতীয় কি বলা হচ্ছে, হ্যাভিং, হ্যাভিং এর পরেই দেখো আবার বসে গেছে ডান, ডু ডিড ডান, V3 ফর্ম। তাহলে হ্যাভিং ডান হিজ ওয়ার্ক হি ওয়েন্ট হোম, তার কাজ করে সে বাড়ি চলে গেছে। তাহলে রুল নাম্বার 13 এবং 14 আশা করি আমাদের কাছে ক্লিয়ার। বেশ, এবার আলোচনায় আসা যাক। রুল নাম্বার 15, 15 নম্বর নিয়ম কি বলছে এবার দেখি। বলছে কিছু শব্দ রয়েছে, যেমন ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম অথবা উইস। এই জাতীয় শব্দগুলো যদি থাকে
এবং এদের পরেই যদি সাবজেক্ট আসে, খেয়াল রাখতে হবে এদের পরেই কিন্তু সাবজেক্টকে আসতে হবে, তাহলে এদের পরে যে ভাবটা হবে সেটা সবসময় পাস্ট ফর্ম না হবে। নিয়মটা দেখা যাক, এক্সাম্পলটা দেখা যাক। ইট ইজ টাইম, সাবজেক্ট হচ্ছে আমাদের ইউ, এটা আমাদের সাবজেক্ট। ইউ ফিনিশড আ কোর্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাহলে এটা হচ্ছে সময়। ইউ ফিনিশড, দেখো এখানে ইউজ হয়ে গেল V2। কিছু কিছু জায়গায় এই শব্দগুলো পাবো, তবে রুল নাম্বার 15 থেকে রুল নাম্বার 16 এবং 17টা সব থেকে বেশি থাকে ভাব ফর্মে প্রয়োগে। 17টা সব থেকে বেশি, 16টা কি বলছে দেখো। ওই শব্দগুলি আবার দেওয়া হচ্ছে, বলা হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম কিংবা উইস। এগুলোর পরে যদি সাবজেক্ট না থেকে সরাসরি ভাবটা বসে, আগেরটা কি দেখছিলে, এগুলোর পরে সাবজেক্ট থাকছিল, তারপরে ভার্ব আসছিল। কিন্তু এখন বলছে না, এই দুটোর মাঝে কোনো গ্যাপ থাকবে না, শব্দগুলোর পরেই যদি ডাইরেক্ট ভার্ব চলে আসে, তাহলে সেক্ষেত্রে ভার্বটা ইনফিনিটিভ ফর্মে বসবে। আবারও ভার্বের আগে টু বসে যাবে, এবং যেহেতু টু বসে তাই ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে। এটাই তো নিয়ম, টু এর পর তো V1 হয়। ইট ইজ হাই টাইম, এবার দেখো ডাইরেক্ট কিন্তু আমার ভার্ব চলে এসেছে, মাঝে কোনো সাবজেক্ট নেই। ইট ইজ হাই টাইম টু স্ট্যান্ড বাই জাস্টিস, অর্থাৎ এটাই উপযুক্ত সময়ে ন্যায়ের পথে দাঁড়ানো বা ন্যায়ের পাশে দাঁড়ানো। ঠিক আছে, তাহলে যেহেতু ইট ইজ হাই টাইমের পর ডাইরেক্ট ভার্ব চলে এলো, সেই কারণে ভার্বটা কিন্তু 2+V1 হয়ে বসলো, এটা 2+V1 ফর্মে বসলো। তাহলে এই দুটো জিনিসের মধ্যে তফাৎ খেয়াল রাখবো। 15 এবং 16 দুটো পরস্পরের বিরোধী নিয়ম। 15তে বলছে এই শব্দগুলোর পর সাবজেক্ট থাকলে ভার্ব হবে পাস্ট ফর্ম। 16 বলছে এই শব্দগুলোর পর ডাইরেক্ট ভার্ব থাকলে সেটা 2+V1 হয়ে বসবে। 17 নম্বর নিয়মটা তোমরা আগে থেকেই পড়েছো, মানে যদি জানো, ওই যে যেটাকে বলা হয় সাবজাংটিং মুড। ওই যে দেখেছো কোনো উইশ বোঝালি, ইচ্ছা, যদি আমি পাখি হতাম, ইফ আই ওয়ার আ বার্ড। তাহলে 3টে শব্দ সাধারণত আসে, ওই 3 থেকে 4টে, অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, কিংবা অনেক সময় শুধু ইফ দিয়েও হয়। ঠিক আছে, এই শব্দগুলোর পরে যদি সাবজেক্ট আসে, মাথায় রাখবো এরপরে বিভাব হিসাবে সর্বদা ওয়ারটাই বসবে, অন্য কিচ্ছু বসবে না। অর্থাৎ এইগুলোকে বলা হয় সাবজাংটিভ মুড, যেটা ইমাজিনারি, কল্পনা, বাস্তব হতে পারে না। আমি কোনদিন পাখি হয়ে উঠতে পারবো না, হ্যাঁ, তাতে লোকে আমাকে যতই পাপাকি পরি বলুক না কেন, আমি পাখি উঠতে পারবো না। ঠিক আছে, ব্যাপারটা হলো সেটাই। তাহলে আই উইশ আই ওয়ার আ বার্ড, যদি আমি পাখি হতাম। অথবা হি বিহেভস, সে আচরণ করে, অ্যাজ ইফ হি ওয়ার দ্য লিডার। এদিকে অ্যাজ ইফ রয়েছে, তারপরে সাবজেক্ট রয়েছে, তারপরে কি বসে গেল, ওয়ার। কিন্তু হি তো সিঙ্গুলার নাম্বার, ওয়াজ হওয়ার কথা, কিন্তু বলা হচ্ছে না, ওয়াজ হবে না, কারণ এটা কাল্পনিক। সে এমন আচরণ করছে যেন সেই নেতা। এই যেমন কালকে দেখতে পাবে অনেকগুলো কঞ্চি বাসের থেকে দরদ বেশি হয়ে যাবে। হ্যাঁ, কাল যখন রেজাল্ট বেরোবে দেখবে নেতাদের অত এক্সাইটমেন্ট নাই, কঞ্চিগুলোর এক্সাইটমেন্ট বেশি। সেটাই তো হয় সব সময়। হ্যাঁ, সে এমন ভান করে যেন সেই নেতা। ঠিক আছে, তাহলে এটা গেলে রুল নাম্বার 15, 16, 17। খুবই সাধারণ সাধারণ নিয়ম, কিন্তু ছোট্ট ছোট্ট করে জিনিসগুলো একটু মনে রাখবো ডিসকাশনে। ঠিক আছে, 18 নম্বর নিয়মে কি বলা হচ্ছে দেখি। বলছে অ্যাজ ইফ এবং অ্যাজ দো দ্বারা যদি দুটো ক্লজ যুক্ত থাকে, মানে সোজা কথায় দুটো বাক্য যদি যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে প্রথম ক্লজটা যদি প্রেজেন্ট টেন্স হয়, দ্বিতীয় ক্লজটা রাখবে সিম্পল পাস্ট। প্রথম ক্লজটা যদি পাস্ট টেন্স হয়, মানে এটা পাস্ট টেন্সটা পাল্টে সিম্পল পাস্ট টেন্স লিখে নাও। হ্যাঁ, সিম্পল বলে লিখে নাও। প্রথম ক্লজ যদি সিম্পল পাস্ট টেন্স হয়, পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। কিছুটা মাথার উপর দিয়ে যাচ্ছে, উদাহরণটা নিলেই আমাদের কাছে বেশি ওটা ক্লিয়ার হবে। উদাহরণটার দিকে একটু তাকাও, প্রথম বাক্যটা, এক্সাম্পল 1, হি বিহেভস। আচ্ছা, বিহেভস থার্ড পারসন সিঙ্গুলারে বসিয়েছে, মানে প্রেজেন্ট টেন্স। তাহলে এটা প্রেজেন্ট টেন্সে ছিল। অ্যাজ ইফ রয়েছে, অ্যাজ ইফের আগে কি রয়েছে, বিহেভস, এবং সেটা কি সিম্পল প্রেজেন্ট। আমার নিয়ম বলেছিল যদি প্রেজেন্ট টেন্সে থাকে, আচ্ছা এটাও সিম্পল প্রেজেন্ট টেন্স করে নাও। হ্যাঁ, দুটোতেই সিম্পল শব্দটা মিসিং আছে। সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সেটা সিম্পল পাস্ট টেন্সে যাবে। তাহলে সেই মতো অ্যাজ ইফ হি বট হয়েছে,
বটটা পাস্ট টেন্স, বাই এর পাস্ট ফর্ম, ঠিক আছে, বাই এর পাস্ট ফর্ম বট, ওকে, তাহলে সেই মতো সিম্পল পাস্ট বসে গেছে এটা। তাহলে বিষয়টা হলো যদি অ্যাজ ইফ শব্দ দেখতে পাও এবং তার আগে যদি সিম্পল প্রেজেন্ট থাকে তাহলে তার পরে সিম্পল পাস্ট হবে। পরীক্ষায় দুটোর মধ্যে যে কোনো একটা দেবে এবং সেটাকে দেখিয়ে আমাকে বুঝতে হবে। সাধারণত প্রথমটা দেওয়া থাকে, দ্বিতীয়টাতে ড্যাশটা দেয়, ঠিক আছে। এখন কথা হলো যদি অ্যাজ ইফের আগে সেটা যদি সিম্পল পাস্ট টেন্স হয়ে যায়, এই দেখো এই স্পোক, স্পিকের পাস্ট ফর্ম সিম্পল পাস্টে আছে, তাহলে অ্যাজ ইফ বা অ্যাজ দোর পরে যে ভাবটা আসবে সেটা চলে যাবে পাস্ট পারফেক্ট। দেখো হ্যাড ডান হয়ে গেছে, হ্যাড প্লাস V3, তার মানে পাস্ট পারফেক্ট হয়ে গেছে। ব্যাস, এইটা হচ্ছে কি সিম্পল নিয়ম। যখন প্রয়োগগুলো পাবে তখন কিন্তু বুঝতে কিছুটা সময় লাগবে, অসুবিধা নেই। অনেক প্রয়োগ আছে, অনেক, মোটামুটি 100-র ওপরে ভাব ফর্ম করাবো, ধীরে 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 করাবো, সব একবারে করাবো না, একটা ফেজে নয়, ফেজে ফেজে করাবো। প্রথম ধাপে 40টা মতো করাবো, ঠিক আছে, তারপর ধীরে ধীরে করাবো। বেশ, তাহলে প্রথম অংশটা যদি পাস্ট ফর্ম হয় সিম্পল পাস্ট, দ্বিতীয়টা থাকবে পাস্ট পারফেক্ট। প্রথমটা যদি সিম্পল প্রেজেন্ট হয়, দ্বিতীয়টা হবে সিম্পল পাস্ট, অ্যাজ ইফ বা অ্যাজ দো এর আগে এবং পরে, এই স্ট্রাকচারটা হয়। 19 নম্বর নিয়মটা দেখা যাক, যেটা খুবই গুরুত্বপূর্ণ, ভার্ব ফর্মে খুব ইউজ হয়। বলা হচ্ছে হোয়াইল দ্বারা কোনো বাক্য। এখন হোয়াইলের পরে যদি সরাসরি ভাব বসে, মানে ধরো হোয়াইল রয়েছে এবং তারপরই ড্যাশ, এরপরে ভাব ফর্মটা বসাতে দিয়েছে, তাহলে সেইখানে ভাবটার সঙ্গে আইএনজি যুক্ত হবে, আর কিচ্ছু না, শুদ্ধ ভাবটার সঙ্গে আইএনজি যুক্ত হবে। এখন কথা হচ্ছে হোয়াইলটার পর যদি দেখা গেল একটা সাবজেক্ট ঢুকে গেল, ধরো আমি বললাম হোয়াইল আইটা তো সাবজেক্ট হয়ে গেল মানে কি বাক্যে, হোয়াইলের পর যেটা সাবজেক্ট ঢুকে যায় এবং তারপরে যদি ড্যাশ থাকে, তখন কিন্তু এই ড্যাশে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসবে, অর্থাৎ ওয়াজ অথবা ওয়ার প্লাস V1 প্লাস আইএনজি, এই স্ট্রাকচারটা হবে। উদাহরণটার দিকে তাকাও, হোয়াইল এরপরেই দেখো ভাব ঢুকে গেছে, হোয়াইল ইটিং, সেজন্য শুধু আইএনজি যুক্ত হলো, কোনো বি ভাব এলো না। হোয়াইল ইটিং ডিনার, অর্থাৎ ডিনার খাওয়ার সময়, হি রিসিভড দ্য ফোন কল, সে ফোনটা ধরেছিল, হি রিসিভড দ্য ফোন। একই বাক্য রেখেছি, শুধু দেখো হোয়াইলের পর আমি শুধু একটা সাবজেক্ট ঢুকিয়ে নিয়েছি আই। যেই আমি হোয়াইলের পরে সাবজেক্টকে ঢোকালাম, সঙ্গে সঙ্গে দেখে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল, ওয়াজ প্লেইং। হোয়াইল আই ওয়াজ প্লেইং ইন দ্য ফিল্ড, আই স হিম কামিং। যখন আমি মাঠে খেলা করছিলাম আমি দেখলাম সে এলো বা সে আসছিল। তাহলে যদি হোয়াইলের পর সাবজেক্ট ঢুকে যায় তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস। হোয়াইলের পর যদি শুধু ভার্বটা বসে, কোনো সাবজেক্ট না থাকে, তাহলে সেটা শুধু ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, কোনো বিভাব নেবে না। সিম্পল নিয়ম। 20 নাম্বার নিয়ম চলে আসছে। এই 20 নাম্বার নিয়ম কিন্তু তোমরা অলরেডি পড়েছিলে, ওগুলো সেই, আমি জানি না তোমরা সবাই পড়েছো কিনা, সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট যেগুলো হয় সেখানকার নিয়ম, ঠিক আছে। তো চলো 20, 21, 22 দেখা যাক কি বলা হচ্ছে না। 20 নম্বর রুল, কিছু শব্দ রয়েছে যেমন ইচ, ওয়ান অফ, এভরি, আইদার, নাইদার, এরা, এদের পর যে সাবজেক্ট বসে সেগুলো সবসময় সিঙ্গুলার হয়। তাহলে স্বভাবতই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, এরা যে ভার্ব ক্যারি করবে সেটাও অবশ্যই সিঙ্গুলারই হবে, ঠিক আছে। যেমন বলা হচ্ছে এভরিবডি উইসেস টু বি হ্যাপি, দেখো এভরিবডি আছে, হ্যাঁ, সেই জন্য এখানে উইসেস বসলো, এভরিবডি সিঙ্গুলার সবসময়। এভরিবডি দেখে এটা ভাবার নাম ভেবো না যে সবাই খুশি হয় মানে প্লুরাল নাম্বার বুঝে যাচ্ছে, তা বোঝাচ্ছে না, হ্যাঁ, এগুলো সবসময় সিঙ্গুলার। সবাই তো সুখী হতে চায়, মান্নাদের গান। যাই হোক, এবার বলছে যদি অ্যাডজেক্টিভের আগে দা বসে তাহলে অ্যাডজেক্টিভটা প্লুরাল হয়ে যায়, অর্থাৎ সাবজেক্টটা প্লুরাল হয়ে যায়। যেমন দ্য ভার্চুয়াস আর ব্লেসড, ভার্চুয়াস মানে পুণ্যবান, যারা পুণ্য করে। তাহলে এখন কথা হলো যদি এই ভার্চুয়াসটা প্লুরাল নাম্বার হয়ে যায় তাহলে স্বভাবতই এরপরে যে ভার্বটা বসবে সেটাও নিশ্চয়ই প্লুরালই বসবে, কারণ বেসিক নিয়ম আমরা 1 নম্বরে শিখেছিলাম
সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, এটা তো বেসিক। তাহলে যেহেতু ভার্চুয়াস মানে পুণ্যবান, পুণ্যবানটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি যদি তোমাকে প্রশ্ন করি লোকটি কেমন, তুমি বলবে পুণ্যবান। কেমন দিয়ে প্রশ্ন করলে যেহেতু উত্তর পাওয়া যাচ্ছে, তার মানে ওটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে দা বসলে সেটা কিন্তু প্লুরাল হয়ে যায়। ঠিক আছে, সমগ্র পুণ্যবান যত ব্যক্তি আছেন সকলকে বোঝাচ্ছে। বেশ, 22 নম্বর রুলে কি বলা হয়েছিল, কিছু নাম রয়েছে, টাইটেলস, কিছু টাইটেলস, কিছু নেমস, কিছু মেজারমেন্ট ফ্রেজ রয়েছে, মানে পরিমাপের একক, এবং কিছু ফ্রাকশন মানে ভগ্নাংশও আছে, যেগুলোকে দেখতে প্লুরাল বলে মনে হলেও সেগুলো আসলে সব সময় সিঙ্গুলার। যেমন বলা হচ্ছে 30 মাইলস, দেখো মাইলস রয়েছে তো, ইএস রয়েছে, দেখে আমার মনে হচ্ছে এটা তো প্লুরাল নাম্বার। আর 30 বলছে, আরে আমি 30 মাইল বলতে আলাদা আলাদা করে 30টা মাইল বলছি না, পুরো 30 মাইলটা তো একটাই একক। আমি যদি বলি ছেলেটি কত দূর গিয়েছে, তুমি বলবে 30 মাইল, আমি কি বলবো যে আলাদা আলাদা করে 30টা মাইল গেছে, মানে পূব দিকে 30 মাইল, উত্তর দিকে 30 মাইল, দক্ষিণ দিকে 30 মাইল, তা তো নয়। যে কোনো একটা দিকে একবারই গেছে, সেটা 30 মাইল। তাহলে এটা পুরোটা একটা সিঙ্গেল ফ্রেজকে বোঝায়, সে কারণে এরা সবসময় সিঙ্গুলার, দেখতে প্লুরাল হলো। তাহলে এরা যদি সিঙ্গুলার হয়, তাহলে সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভাবটাও সিঙ্গুলারই হবে। একইভাবে দেখো বলা হচ্ছে স্টার ওয়ার্স, এটা সিনেমার নাম মার্ভেলসে, হ্যাঁ, বা অ্যাভেঞ্জার্স যে সিনেমাগুলো আছে, ওই সিনেমার নামগুলো দেখবে সব কি শেষে এস থাকে, কিন্তু ওটা তো আসলে একটাই নাম, মানে একটাই তো সিনেমা, তাহলে তার জন্য ইজ বসবে। যেমন ধর একটা বইয়ের নাম আমি যদি বলি গালিভার্স ট্রাভেলস, ঠিক আছে, গালিভার্স ট্রাভেলস বলে একটি বই রয়েছে, ওই যেটা লিলিপুটের গল্প আছে, কিন্তু ওই বানানটা দেখো শেষে ট্রাভেলস আছে আর কি, TRAVELS, দেখে মনে হচ্ছে এটা তো প্লুরাল, কিন্তু না, ওটা তো পুরোটা একটা বইয়ের নাম। গালিভার্স ট্রাভেলস হচ্ছে গিয়ে একটা বই, ঠিক আছে। তাহলে গোটাটা যেহেতু একটা বইয়ের নাম, তার জন্য তখন ভার্বটাও সেখানে সিঙ্গুলার হবে, ঠিক আছে। এগুলো সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টে পড়েছো সব। এরপরে আসছি রুল নাম্বার 23 থেকে আবার আসবো। বেশ, রুল নাম্বার 23 কি বলছে দেখি, বলছে যদি কোনো সেন্টেন্স ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু হয়, মানে দেয়ার দিয়ে যদি শুরু হয় কোন একটা বাক্য, আমরা ভুল করে ফেলি কি সময় বলো তো, এই দেয়ারকে দেখে অনেক সময় আমরা টেন্স নির্ধারণ করার চেষ্টা করি, কারণ দেয়ারের পর ড্যাশটা থাকে, তারপরে বাক্যের বাকি অংশটা। এই দেয়ারকে দেখে কোনোদিন তুমি টেন্স নির্ধারণ করতে পারবে না, নাম্বার নির্ধারণ করতে পারবে না, সিঙ্গুলার না প্লুরাল, ঠিক আছে। তোমাকে দেখতে হবে কোথায়, ওই ড্যাশের পরের অংশটা, ড্যাশের পরে সাবজেক্টটা থাকে। এখন এই দেয়ারের পর সাবজেক্টে যদি সিঙ্গুলার থাকে, তাহলে ওই ড্যাশে ভাবটা সিঙ্গুলার বসবে, সাবজেক্ট যদি প্লুরাল থাকে, তাহলে ওই ড্যাশে ভাবটা প্লুরাল বসবে। কেমন দেখা যাক, দেয়ারের পর তারপর ড্যাশ দেওয়া ছিল, এবার এইখানটা লক্ষ্য করো, আ বিগ রিভার, একটি বড় নদী, তাহলে তো সিঙ্গুলার নাম্বার, একটি নদী কি বোঝাচ্ছে, তাহলে একে দেখবো, দেখে এখানে বিভাবটা বসাবো, দেয়ারকে দেখে নয়, দেয়ারের কোনো মূল্য নাই এখানে, ঠিক আছে। পরের বাক্যটা দেখো, বলা হয়েছে দেয়ারের পর অয়ার বসেছে, কেন, এই যে আ লট অফ, এই শব্দটা মানি হলো প্রচুর, অনেক, তাহলে এটাই প্লুরাল। যেন আ আছে অর্থাৎ এ আছে, এ মানে তো আমরা জানি একটি, এটা থেকে ভেবো না এটা আবার সিঙ্গুলার, ওটা পুরোটা একটা ফ্রেজ, আ লট অফ, হ্যাঁ, যার অর্থ হলো প্রচুর বা অনেক, তাহলে ওটা প্লুরাল হয়ে গেল। যেহেতু আ লট অফ প্লুরাল, তাই সুতরাং এখানে ড্যাশেতে ওয়ার বসে গেল, দুটো জায়গাতেই তো দেয়ার ছিল। এখন আমি দেয়ারকে দেখে ভাবতে বসতাম যে কি বসবে কি বসবে, আমার সারা জীবনেও উত্তর বেরোতো না, এবং আন্দাজে উত্তর হয়ে যেত, টিকে গেলে ভালো, না টিকলে গেল। কিন্তু সেটা দেখে করবো না, দেয়ারের কোনো মূল্য নাই, ড্যাশের পরে সাবজেক্টটা দেওয়া থাকবে, সেই সাবজেক্টটা সিঙ্গুলার হলে ড্যাশেতে সিঙ্গুলার ভাব, প্লুরাল হলে ড্যাশেতে প্লুরাল ভাব। এবার 24 রুল নাম্বার, এটা ভীষণ গুরুত্বপূর্ণ, বেশ, এবং খুব ভুল হয় এটাতে। বলা হচ্ছে ইফ দ্বারা যদি কোনো বাক্য যুক্ত হয় এবং ইফের পর যদি সিম্পল পাস্ট হয়ে থাকে, তাহলে ওই বাক্যের সাবজেক্টের পরে উড অথবা কুড অথবা মাইট প্লাস V1 হবে। ড্যাশটা দেবে কোথায় বলো তো তোমাকে, এইখানটাতে, উড কুড মাইট V1, এইখানেই ড্যাশটা দেবে। কিরকম দেবে আমি দেখিয়ে দিচ্ছি।
দাঁড়াও এখানে এই যে ভাগ করে দেওয়া রয়েছে সেটা নিয়ে আমরা ইফ হি আস্কড কমা দেখো ইফ এর পর আস্ক ছিল তো এটা V2 মানে পাস্ট টেন্স আই তারপর ড্যাশ দেবে তোমাকে কনফিউজ করার জন্য অপশন তিনটুকু কাছাকাছি দেবে কিভাবে দেবে একটা দেবে উড হ্যাভ গিভেন অথবা শুধু গেভ অথবা উড গিভ কনফিউশন আসবে কোন জায়গায় গেভকে আমরা বাদ দিয়ে দেবো নর্মালি কনফিউশন আসবে উড হ্যাভ গিভেন নাকি উড গিভ এই দুটো জায়গার মধ্যে কনফিউশনটা আসবে কিন্তু এইটা তোমাকে খেয়াল রাখতে হবে যদি দেখো প্রথম অংশে সিম্পল পাস্ট টেন্স রয়েছে তাহলে বুঝতে হবে দ্বিতীয় অংশে উড প্লাস V1 উড অথবা মাইট প্লাস V1 ঠিক আছে তার মানে সেই হিসাবে আমার উত্তর কি হবে উড গিভ উড হ্যাভ গিভেন হবে না ঠিক এইটারই দেখো যেটাতে ভুল হতে পারে সেই নিয়মটাও নিচে দেওয়া রয়েছে এখন যদি ইফের পর সিম্পল পাস্ট না থেকে পাস্ট পারফেক্ট থাকে তফাৎটা দেখবে শুধু এখানে ছিল সিম্পল পাস্ট আর এখানে পাস্ট পারফেক্ট তাহলে এখানেও সে অলমোস্ট একই হবে সাবজেক্টের পরে কিন্তু হ্যাভটা চলে আসবে দেখো উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ তারপর অটোমেটিক্যালি হ্যাভ আছে বলে V3 তো হবেই তাহলে এইবার বাক করে দেখো ইফ ইউ হ্যাড ফিনিশড এরকম থাকবে প্রথম অংশটা ড্যাশ দেবে তোমাকে এই অংশটাতে এবং ওই আগেরটার মতোই অপশন দেবে উড হ্যাভ গটেন উড হ্যাভ গট অথবা শুধু গেট বা গট যাও কিছু একটা দেবে আর একটা উড গট উড গেট গট নয় গেট কাছাকাছি অপশনগুলো দিয়ে দেবে কিন্তু খেয়াল রাখতে হবে কখন উড হ্যাভ হবে যদি প্রথম অংশটা পাস্ট পারফেক্ট হয় তখনই উড হ্যাভ আসবে আর যদি এটা সিম্পল পাস্ট হয় তাহলে শুধু উড প্লাস V1 মানে উড কুড বা মাইট আমি উডটা ধরে বলছি হ্যাঁ মোডালস প্লাস V1 এটাই কথা তো মোডালস মানে আবার যে কোনো নয় উড কুড মাইট এই তিনটেই হয় অন্য কিছু ইউজ হবে না এবং এইগুলো পরীক্ষায় খুব থাকবে এরপরে চলে আসছি আমরা তাহলে পরবর্তী নিয়মে রুল নাম্বার 25 and 26 চলো 25 নাম্বার কি বলছে এটা তো আমরা সবাই জানি আমি বহুবার বলেওছি যে টু হচ্ছে কি একমাত্র প্রিপজিশন যার পরে ভার্বের আইএনজি ফর্ম বসে না অর্থাৎ টু প্লাস শুধুমাত্র V1 বসে বাকি সমস্ত প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় আমরা সবাই জানি একটা উদাহরণ দেওয়া আছে ওয়ান ক্যান গ্যাদার নলেজ অর্থাৎ একজন জ্ঞান অর্জন করতে পারে বাই ট্রাভেলিং যেহেতু বাই বসেছে সেজন্য তাকে ট্রাভেলিং বসেছে আর টু এর পর তো আমরা জানি অলওয়েজ V1 হয় কিন্তু আমি একদিন বলেছি ব্যতিক্রম আছে এইবার সেই ব্যতিক্রমটা দেখার পালা বেশ প্রথম দুটো শব্দ বলি ক্যান নট হেল্প আর কুড নট হেল্প এই দুটোর সাথে টু এর কোনো সম্পর্ক নেই শুধু জেনে রাখো এদের পর ভার্বে আইএনজি বসে এর পরের শব্দগুলো দেখো যেগুলো দিয়ে খুব বেশি থাকে লুক ফরওয়ার্ড টু শেষে দেখো টু রয়েছে উইথ আ ভিউ টু গেট ইউজ টু এই সমস্ত শব্দগুলোর পরে টু থাকা সত্ত্বেও এদের পরে যে ড্যাশটা আসবে সেখানে ভার্বের আইএনজি ফর্মই বসবে এরা ব্যতিক্রম তবে একটা কথা খেয়াল রাখবে এখানে কিন্তু টুকে দেখে ভার্বটা বসে না এই যে আগে যে অংশটা রয়েছে লুক ফরওয়ার্ড একে দেখে উইথ আ ভিউ গেট ইউজড এই যে পুরো ফ্রেজটাকে নিয়ে একটা অর্থ প্রকাশ করে হ্যাঁ লুক ফরওয়ার্ড টু একটা গোটা ফ্রেজ ওই আমরা সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টে পড়েছিলাম না যেমন ধরো ওই টাইম অ্যান্ড টাইডস রাইস অ্যান্ড কারি যেমন করে সব পড়েছিলে এগুলো পুরোটা একটা ফ্রেজ যাদের একটাই অর্থ হয় তেমনই লুক ফরওয়ার্ড টু গোটাটা মিলিয়ে একটা অর্থ হয় কোনো কিছুর দিকে দৃষ্টিপাত করা বা কোনো কিছু খোঁজা বলতে পারো উইথ আ ভিউ টু মানে কোনো একটা দৃষ্টিভঙ্গি নিয়ে গেট ইউজ টু মানে কোনো কিছুতে অভ্যস্ত হয়ে ওঠা এগুলো গোটাটার মানে হয় এগুলোকে আলাদা আলাদাভাবে মানে করতে পারবে না আলাদা আলাদাভাবে মানে করলে সেটা ভিন্ন মানে দাঁড়িয়ে যাবে তাহলে যেহেতু এটা গোটাটা একটা সিঙ্গেল শব্দ গোটাটাকে দেখে ভার্বটাকে বসবে তাহলে এদের পর টু থাকলেও ভার্বের আইএনজি ফর্ম বসবে
যেমন বলছে হি কেম টু বারওয়ান উইথ আ ভিউ টু ফাইন্ডিং আ নিউ রুম। তাহলে দেখো উইথ আ ভিউ টু হলো, কিন্তু এখানে বসে গেল ফাইন্ডিং, কারণ এটা গোটাটা একটা অর্থ প্রকাশ করে। এই গোটাটাকে দেখে বসলো ফাইন্ডিং, শুধু টুকে দেখে বসলো না। রুল নাম্বার 26 আসি, মানে 26, বলছে সাবজেক্টে মানে সেন্টেন্সের শুরুতেই যদি ভার্ব বসে যায় তাহলে সেই ভার্বটার সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসবে, সবসময় মাথায় রেখে দেবো। নর্মালি জিরান্ড হয়ে বসে, তবে অত তোমাদের ডিটেলস আমি যাচ্ছি না, যেটা তোমাদের মনে থাকবে সেই হিসেবে লিখে দিয়েছি। কোনো একটা বাক্য যদি শুরুতেই দেখো ভার্ব রয়েছে, তাহলে সেই ভার্বটা কোনদিন কিন্তু সিঙ্গেল বসতে পারবে না, ভার্বটার সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসবে। যেমন ধরো সুইমিং ইজ আ গুড হ্যাবিট, এই যে সুইমটা একটা ভার্ব, SWIM, একে যদি আমি প্রথমে বসাই সুইম ইজ গুড হ্যাবিট, হতে পারে না, আইএনজি নিয়ে বসবে, সুইমিং ইজ আ গুড হ্যাবিট। এবং এখানে সুইমিংটা কিন্তু জিরান্ডে কাজ করে, জিরান্ড আমি আগের দিন বুঝিয়েও দিয়েছিলাম। আগের দিন মানে যখন আমি সেন্টেন্স ট্রান্সফরমেশন শিখিয়েছিলাম, ঠিক আছে, সেন্টেন্স ট্রান্সফরমেশনের ভিডিওটা যেটা আছে দেখবে, তারা দেখেছো একেবারে শেষের দিয়ে কিন্তু এই কথাটা বলেছিলাম, জিরান্ড কীভাবে চিনবো, পার্টিসিপেল কীভাবে চিনবো, কষ্ট বলে দিয়েছিলাম। সুতরাং সেটা নিয়ে আমি আলোচনায় আসছি না, যারা ভুলে যাচ্ছ তারা আবার দেখে আসবে। বেশ, তাহলে রুল নাম্বার 25, রুল নাম্বার 26 ডিসকাশন হয়ে গেল। এবার আসা যাক রুল নাম্বার 27-এর দিকে, একবারে শুনে নাও প্রথমে। এই যে নিচে ভার্বগুলোর কথা বলা হয়েছে, অনেকগুলো ভার্ব আছে, অনেকগুলো এখনো হয়, কিন্তু যেগুলো আমাদের সব থেকে বেশি ইউজ হয় সেগুলো নিয়ে আমি বলে দিয়েছি। এই ভার্বগুলোর পর ভার্ব বলছি, এই শব্দগুলোর পর সব সময় আইএনজি ফর্ম বসে ভার্বে। শব্দগুলো একটু দেখা যাক, মানেগুলো বলে দিই। অ্যাডমিট মানে স্বীকার করা, অবভিয়াসলি এগুলো সবই ভার্বই। এনজয় উপভোগ করা, রিপোর্ট মানে আমরা জানি কোনো কিছুকে রিপোর্ট দেওয়া, যেটা বলা হয় বাংলা মানে এই মুহূর্তে মনে পড়ছে না আমার। অ্যাপ্রিসিয়েট মানে কাউকে প্রশংসা করা, ফিনিশ সমাপ্তি, রিসেন্ট সবেমাত্র, অ্যাভয়েড এড়িয়ে চলা, মাইন্ড মানে কোনো কিছু মনে করা, রেসিস্ট বাধা দেওয়া, মিস অর্থাৎ যে মিস করা বলি না, মনে করা কারো, রিজিউম মানে পুনরায় শুরু করা, কনসিডার মানে কোনো কিছুকে মাপ করে দেওয়া, গণ্য করা, পোস্টপন্ড মানে থামিয়ে দেওয়া, রিস্ক মানে ঝুঁকি, ডিলে মানে দেরি, প্র্যাকটিস মানে অভ্যাস, সাজেস্ট মানে কোনো কিছু সাজেশন দেওয়া বলতে পারো, এসকেপ পালিয়ে যাওয়া, ইমাজিন কল্পনা, সেভ তোমরা সবাই জানো, রিকল ফ্রেজাল ভার্বে পড়েছি মনে করা, প্রিভেন্ট মানে প্রতিরোধ করা, প্রপোজ মানে কোনো কিছু প্রস্তাব দেওয়া, স্টপ জানি, ডিনাই মানে অস্বীকার করা, কুইট মানে থামানো। ব্যাস, তাহলে এই যে শব্দগুলো রয়েছে এদের পর সবসময় ভার্বের সাথে আইএনজি বসবে। উদাহরণ যদি তাকাই, উই এনজয় ওয়াচিং টিভি, এই যে এনজয় আছে সেজন্য ওয়াচিং হলো। আই হ্যাভ ফিনিশড, ফিনিশড রয়েছে তাই রাইটিং। তাহলে শেষ বাক্য কি বললাম, আই হ্যাভ ফিনিশড রাইটিং, এবং এটার দ্বারাই কিন্তু আমরা রাইটিংটাকে শেষ করবো, আজকের লেখা এখানেই শেষ হবে। ওকে, তাহলে টোটাল ভার্ব ফর্মের 27টা নিয়ম আমি দেখালাম, যেগুলো বেসিক নিয়ম, এর ওপরই ভিত্তি করে মোটামুটি 90% কেস তোমরা পাবে। প্র্যাকটিস করতে গিয়ে কিছু কিছু জায়গায় আরও টুকটাক একটা দুটো ছোটোখাটো কথা আমরা পাবো, ঠিক আছে, সেগুলো তো আলাদা করে নিয়মের আন্ডারে লেখা যায় না, সেগুলো তোমরা তখন সেখানেই ছোটো ছোটো করে নোট করে নেবে। মোটামুটিভাবে এই কটা নিয়ম যদি করতে পারি তাহলে আমাদের কাজ চলে যায়।